চোর 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 ধর 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 এই চোর 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 এই চোর 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 ধর 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 আরে গেল গেল এই চোর চোর ধর 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 এই চোর 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 এই চোর 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 ধর 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 উস্তাদ 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 ও উস্তাদ উস্তাদ তোরা উস্তাদ উস্তাদ করে বাড়ি মাথা উঠে আসছে না কোনো উস্তাদ ফুস্তাদ আমি না তুই জানোস না আমি নতুন বিয়া করছি আর এখন থেকে আমার স্যার বলে ডাকবি নয়তো ভাইজান কবি ওস্তাদ ফুস্তাদ কবি না আর হন আমার বউ কিন্তু এখন বিসি পড়তেছে বিসি বুঝছস কয়দিন পর ম্যাজিস্ট্রেট হয়ে যাবো আর তোরা যদি এখন আমার ওই ওস্তাদ ফুস্তাদ কস তাহলে কিন্তু মানায় না ব্যাপারটা তোরা আমার কবি স্যার নয়তো কবি ভাইজান ঠিক আছে আরে তোরা এরকম মাথার মধ্যে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন হায় রে কপাল এই দিনের বেলা যদি তোরা এমনি ঘুমটা দিয়ে থাকস কিন্তু মানুষ এমনি সন্দেহ করবো ঘুমটা কর ঘুমটা কর এখন থেকে আমরা ভদ্র কেউ যেন না বুঝতে পারে কি করছি বুঝতে পারছিস কি ব্যাপার? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এনারা কারা? এরা এরা হইতেছে আমার চাকরির মানে মানে অ্যাসিস্ট্যান্ট ওই তুমি বিসি পরীক্ষা দিতেছো না এটা দেখার জন্য আইছে আর কি। ওটা বিসি না পাগল, ওটা বিসিএস। কতবার বলবো তোমাকে? ওই হইলো আমার মতো গন্ডমূর্খ আর বিসি আর বিসিএস এর পার্থক্য বুঝে ওই তুমি ম্যাজিস্ট্রেট হইবা এটা দেখার জন্য তোমার আইছে। আসলে হইছে কি আমি যখন রাতের বেলা পাহারা দেই না ওরা আমার লগে থাকে অনেক বড় এলাকা তো একা তো আর কাবার দিতে পারি না এই তাই দুইটা আমি লোক রাইখা দিছি বুঝছো। আসলে উস্তাদ মাঝে মাঝে ভূতের ভয় পায়। ওস্তাদ? ওস্তাদ মানে কি? ও ওস্তাদ না ওই ওরা ভুলে কইয়া গেলাইছে ভাইজান কইবো তো ওগো লগে থাকি সব সময় এই জন্য ওরা আমরা ওস্তাদ ওস্তাদ কয় বুঝছো তেমন কিছু না। সরি স্যার 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 ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভিতরে আসুন। না না ওরা ভিতরে যাবে না, ওরা তোমার দেখে ফেলাইছে না এখন এখান থেকে চলে যাবো। ও আচ্ছা এই তোরা দাঁড়াইছিস কেন যা আর সেটা আনতে কইছিলাম আনছিস ওস্তাদ দিদি নিয়েছি সাথে করে নিস। ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি যা যা তোরা যা তোরা যা। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে হইতেছে আমার ভালোবাসার নিদর্শন। কি বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বুঝবার পারো নাই? আচ্ছা ঠিক আছে আমি তোমারে বুঝাই কইতেছি। আসলে হইছে কি বিয়ের পর থেকে তো তোমারে আমি তেমন কিছু দিবার পারি নাই, তাছাড়া তুমি দেখতে কত সুন্দর মাশাআল্লাহ, এরপরে যদি তোমার হাতে কানে গলায় কিছু একটা দিতে না পারি কেমন লাগে কত। এই জন্য কি করছি জানো, স্বর্ণের দোকানে গিয়া একদম সুন্দর দেখা তোমার সামনে এই যে স্বর্ণের দুটো দুই বানাইছি, কেমন লাগছে কত। এই নাও। কেমন লাগতেছে আমাকে? মাশাআল্লাহ তোমার কিন্তু মেলা সুন্দর লাগতেছে, একদম নায়িকা শাবনূরের মতো। সত্যি এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে অনেক দাম। এত দামি জিনিস তুমি কিভাবে আনলে? আরে বাবা তুমি তুমি এইসব চিন্তা কিসের জন্য করতেছো? এই যে স্বর্ণের দুলটা আমি লয়ে আইছি এটা কি আমার তেমন কোনো পরিশ্রম হয়েছে নাকি? যা পরিশ্রম করাতে হেরাই করছে। পরিশ্রম করতে হয়নি মানে? মানে মানে হইতেছে কি আমি 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 তোরে বুঝাই করতেছি, এই যে স্বর্ণের দুলটা আমি তো দোকানে বানাইতে দিছি, এই নাইট ডিউটি কইরা যে টাকাটা জমাইছি আবার হ্যাগো কাছ থেকে কিছু টাকা নিয়ে সেটা আবার দোকানের মধ্যে দিছি, হ্যাঁ আবার কষ্ট কইরা নিয়ে এসে আমারে দিছে, তাহলে পরিশ্রমটা হ্যাগো বেশি হলো না? এইটাই আমি তোমার বুঝাইতে চাইতেছি। আচ্ছা শোনো তুমি না এত কথা বাদ দিয়া এই যে এইটার মধ্যে সুন্দর বুঝে না। ঠিক আছে, এটা আমি যত্ন করে রেখে দিব। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। অনাথ ছিলাম, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন, আর বিয়ের পরে যে এত ভালোবাসা দিবেন এটা আমি কখনো আশা করিনি। আমি অনেক সুখে আছি আপনার সাথে। আপনি এই যে এখন আমার জন্য এত কষ্ট করতেছেন, আমার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন, আমার শখ পূরণ করতেছেন। আপনি দেখেন যেদিন আমি ম্যাজিস্ট্রেট হয়ে যাব আপনাকে আমি আর কোনো কাজই করতে দিব না, আর এইসব নাইট ডিউটির এই কষ্টের কাজ আপনাকে করতে দিব না। ঠিকই কইছো, আসলে মানুষের জীবনে এমন কিছু কিছু জিনিস আছে যা কখনো কম যায় না, বুকের ভিতরে চাপা রাখতে হয়। আর আমারও মন চায় না
এই সব কিছু করতে। আচ্ছা যাই হোক, বাদ দাও এসব কথা। চলো, আমার ক্ষুধা লাগছে। আসো, ভিতরে আসো, আমি তোমাকে নাস্তা দিই। আচ্ছা ঠিক আছে। কার বাড়ি থেকে কই থেকে যে আনছে। হ্যাঁ মোকলেসের বউ, মোকলেসের বউ, হ্যাঁ মোকলেসের বউ, বাড়িতে আসুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, আমারে চিনছো? না, আমি তো চিনতে পারিনি আপনাকে। তা চিনবা কেন? মোকলেস একটা বিয়া করলো, আমগরে একটু দাওয়াতও দিল না। আরে দাওয়াত দিলে তো তোমার লেগে আলতা চুনু পাউডার নিয়ে আইতে পারতাম, দিল না মোকলেস একটা দাওয়াত। আরে মোকলেস তো ভয় পাইছিল, এলাকার মানুষের যদি দাওয়াত দেয় তাহলে তো খাওয়াই তুইব, এই ভয় না আমগরে কয়ই না। আচ্ছা, আমি হইলাম ওই যে উত্তর পাড়ার, মোকলেস আমারে খালা কইয়া ডাকে। ও আচ্ছা, খালা, তাহলে আসেন, ভিতরে আসেন, বসবেন। আরে না, ভিতরে যাবো না, ভিতরে গিয়ে কই বমু, ভিতরে বনের তো কিছুই নাই। মুখলেস তো একটা ববগুড়ের পোলা, ওর বাপ নাই, মা নাই, বাড়ি নাই, ঘর নাই, যে ভাঙাচুরা বাড়ি। আর ওই আমগরে কেমনে কইব বিয়ার কথা? আর তুমিও বিয়া করে লাইলা, তোমার বাপ মা কিছু কয় নাই? আসলে খালা, আমার বাবা মা কেউ নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। আর যে এতিমখানায় আমি বড় হয়েছি, ওখানে আমার কিছু অভিভাবক ছিল। মোকলেস সাহেব বছরের পর বছর আমার সাথে সম্পর্ক করার জন্য ট্রাই করেছে, কিন্তু আমিও যখন তাকে দিন দিন দেখছিলাম, আমিও অবাক হচ্ছিলাম। আসলে লোকটা আমাকে প্রচুর ভালোবাসতো, আর এই জন্যই আমার ওখানে যে অভিভাবকরা ছিল, তারাই বিয়ের আয়োজন করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি ওর সঙ্গে খুশি আছি। মুখলেস আবার সাহেব, সারাদিন ঘুমায়, রায় তুলে নাইট ডিউটি করে। খালা, কিছু বললেন? না, কইলাম তোমার মতো সুন্দরী একটা মাইয়া মোকলেসের মতো পোলারে বিয়া করলা, বান্দরের গলায় মুক্তার মালা। এই শুনো, তোমার একটা কথা কই, ওই যে পাশের বাড়ির একটা মহিলা আছে, হ্যাঁ লোক বেশি একটা কথা টথা কইও না, হ্যাঁ না এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, ওই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, বুঝছো? ঠিক আছে খালা। শুনো, সংসারটা ঠিক মতো কইরো। তারপর আজকালকার মাইয়ারা, তুমি সুন্দরী মাইয়া, শিক্ষিত মাইয়া, পুরানডারে সাইডে আবার নতুনডার লগে ভাগ্যে যাইবা গিয়া। আচ্ছা আমি যাই। কই গো, মুখলেস ভাইয়ের বউ কই? ও আচ্ছা, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি আমারে চিনবেন কি কইরা? আপনি এটা আমার সংসারটারে ভাঙছেন। আপনার সংসার আমি ভাঙছি মানে? মুখলেস ভাইয়ের সাথে আমার কত সুন্দর প্রেম ছিল, ভালোবাসা ছিল, এমনকি দেখতেও তো আমি আপনার থেকে খুব সুন্দর ছিলাম, কিন্তু মুখলেস ভাই আমার দিকে ফিরেও তাকাইলো না। আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক যে আপনি মোকলেসকে ভালোবাসতেন, সে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। বিয়েটা তো আর মানুষের হাতে থাকে না, বিয়েটা তো বিধাতার লেখা। যার সঙ্গে যার জুটি বেঁধে দিয়েছে, সে ঠিক তাকেই বিয়ে করবে। আচ্ছা, মোকলেসও কি আপনাকে ভালোবাসতো? না, সে আমারে ভালোবাসতো না। আমি তার সামনে দিয়া সাইজা গুইজা কত ঘোরাফেরা করলাম, সে আমার দিকে ফিরেও তাকাইলো না। তবে কি, আমি যদি চাইতাম না, তার ঘরের বউ আমি হইতেই পারতাম। ঘরের ভিতরে যাইয়া জাবরাইয়া ধরে বলতাম আমার তোমার বিয়ে করতে হইব, তখন কি আমার বিয়ে করতো না? ঠিকই আমার বিয়ে করতে বাধ্য হইতো, কিন্তু আমি এগুলো করিনি। আচ্ছা, তাহলে মোকলেস আপনাকে ভালোবাসতো না, একতরফা ভালোবাসা। আচ্ছা, আমি শুনছি আপনি নাকি পড়াশোনা করেন, আপনি কি 8 পাস না 5 পাস? না না, আমি 8 পাস কিংবা মেট্রিক পাস না, আমি ইন্টার কমপ্লিট করেছি, অনার্স কমপ্লিট করেছি। সামনে আমার বিসিএস পরীক্ষা এবং মাস্টার্স পরীক্ষাও আছে। আচ্ছা ঠিক আছে আপা, আপনি বসুন, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসি। তোমার চা কেডা খাইব? তোমার চা খাওয়ার লেগে আমি বই থাকবো? আমি গিয়ে বরং আমার স্যারেরে বলি, স্যারে তো আবার সুন্দর মাইয়া দেখলে খুব তাড়াতাড়ি পটাইয়া ফেলতে পারে। আপা চা খাবেন নাকি শরবত? ঘরটা কি পরিমাণে নোংরা হয়ে আছে, পরিষ্কার করে ফেলি।
মুকলেশ, মুকলেশ, মুকলেশ। কে আপনি? কে আপনি? মুকলেশ, মুকলেশ বাড়িতে নেই? না, ও বাড়িতে নেই, একটু কাজে বাইরে গেছে। ও তো নাইট ডিউটি করে, ওর এখন আবার কি কাজ? হয়তো বা অফিসের কাজ আছে তাই। যাক, ভালোই হয়েছে, ও বাড়িতে না থাকে তাই আমার জন্য সুবিধাই হয়েছে। মানে? না মানে বলছিলাম, আসলে মুকলেশের সাথে আমার কোনো দরকার নেই। আমি এসেছি আপনার সাথে দেখা করতে। আমাদের গ্রামে একমাত্র শিক্ষিত মেয়ে আপনি, দেখতেও অপূর্ব রূপবতী। এই আমাদের গ্রামটা না অনেকটা অজপাড়াগা, কেউ লেখাপড়া করে না, সবাই সবার মতো ঘুরে বেড়ায়, খায়। প্রত্যেকটা পরিবারে এক দুজন করে বিদেশে আছে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, বাকিরা খরচ করছে, আর কেউ কেউ কৃষিকাজ করে। এই একমাত্র আমি অনেক কষ্টে শহর থেকে গিয়ে পড়াশোনা করে এখন গ্রামের একটা স্কুল চালাই। এই স্কুলের পোলাপানগুলো 2 দিন আসে তো 3 দিন আসে না। তার চেয়ে বড় কথা, স্কুলে আমি ছাড়া কোনো শিক্ষক নেই। এই আমাকেই অঙ্ক, বাংলা, ইংরেজি, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম যা আছে সব এভারেজে পড়াতে হয়। আপনি আলটিমেটলি বলতে পারেন আমি খুব মেধা সম্পন্ন একজন মানুষ। আচ্ছা, শুনলাম আপনি নাকি বিসিএস পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কিছুদিন বাদে আমার এক্সাম। কিন্তু বিসিএস পরীক্ষা তো অনেক খরচান্ত ব্যাপার, পড়াশোনার প্রয়োজন হয়, কোচিংয়ের প্রয়োজন হয়। এত টাকা মুকলেশ দিচ্ছে বা দিতে পারবে বলে তো আমার মনে হয় না। কে আবার করবে? আমার হাজবেন্ড, ওই তো সারাক্ষণ দিনরাত আমার জন্যই পরিশ্রম করছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনার যখন প্রয়োজন হবে তখন আমার কাছে চলে যাবেন। শুনুন, না আপনার সাজেশনের কোনো প্রয়োজন আছে, না আপনার টাকার কোনো প্রয়োজন আছে। আমার হাজবেন্ড যে আমাকে পড়াচ্ছে এটাই আমার কাছে অনেক, আর আমি আমার পড়ার প্রিপারেশন একা একাই নিতে পারি। টেক ইট ইজি, নো প্রবলেম। আপনি এত সুন্দর একটা মানুষ, এরকম একটা কামলার ঘরে আছেন, বরঞ্চ আপনি আমার কাছ থেকে হেল্পটা নিতে। আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি। এই শুনুন, আপনি এক্ষুনি এখান থেকে চলে যাবেন, এক্ষুনি যাবেন। হোয়াট ইজ অসভ্যতা? আপনি যেটা করছেন সেটা কি শিক্ষিত মানুষের আচরণ? আপনি জানেন এই সমাজে সব থেকে বেশি মূল্য শিক্ষকদের, আর আপনি একজন শিক্ষক হয়ে এখানে আমার সঙ্গে অসভ্যতামি করতেছেন। আপনি একটা মডার্ন মেয়ে, আপনি লেখাপড়া করেছেন, আমি তো ভেবেছি আপনার ভিতর মডার্নিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই আমি আপনাকে জাস্ট একটু টাচ করেছি। আপনার মতো সুন্দরী একটা মেয়েকে যে কেউ টাচ করতেই পারে, আমি সেই টাচটা করেছি। আর আপনি এখানে এত রিয়েক্ট করছেন কেন? আপনি এখান থেকে যাবেন নাকি এই ঝাড়ু দিয়ে আমি আপনাকে যান। আমার হাজবেন্ড যদি জানতে পারে যে আপনি আমার সঙ্গে এখানে এসে এই ধরনের অসভ্যতামি করেছেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, আর আমার জন্য সে সব ধরনের কষ্ট করতেছে। আপনার কোনো হেল্পের আমার প্রয়োজন নেই, যান, যান এক্ষুনি। কতবার করে কইছি বেশি কথা কবি না, বেশি কথা কবি না, তারপরেও আমার বউয়ের সামনে গিয়া উল্টা পাল্টা কথা কইতেছস। এই তগরে কি আমি কইছিলাম দক্ষিণ পাড়া থেকে আনছস না পশ্চিম পাড়া থেকে আনছস? এইসব আমার বউয়ের সামনে কবি? তগরে যে কি করতে মন চাইতেছে? উস্তাদ, দক্ষিণ পাড়াকে আমি উচ্চারণ করছি, দক্ষিণ পাড়া তো ওই উচ্চারণ করছি। এই একদম কথা কবি না, তুই হইতাছস মেইন নাটের গুরু। হ্যাঁ, তো কোনো কিছু বুঝে না, তুই এইসব শিখাই দিছস, যার কারণে এইসব কথা কইতেছে। কান্দরে উঠবস, উঠবস কর। আরে মুকলেশ, এরা কারা? এই মাসুম দুইটা ছেলেকে তুমি এইভাবে খোলা মাঠে কান ধরে উঠবস করাচ্ছ, এরা কারা? উঠবস করে দিছি সাথে নাকি? পশ্চিম পাড়া ডিউটি দিছিলাম, ঠিক মতো ডিউটি পালন করতে পারে নাই, সেই গ্রামে চুরি হয়েছে। এখন আপনি কোন স্যার? এইভাবে করে যদি গ্রামের ভিতরে চুরি হয়, এই নাইট গার্ডের ডিউটিটা কি আমার থাকবো? মানুষে তো আমি চুরি করতেছি। এদের তো পানিতে চুবানো দরকার, ওদের জন্য চুরি হয়েছে। শোনো, শাস্তি দেওয়া উচিত ছিল ওদের, ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়া। কিন্তু শীতকাল চলতেছে, এর মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা লেগে গেলে সমস্যা না, তাই ভাগাই দিলাম। স্যার, আপনার মতো কি আমার এত মেধা আছে নাকি? আমি যদি আগে বুঝতাম এই দুইটা এরকম বলদের ঘরে বলদ হইব, তাইলে তো আমি বুঝে শুনে লোক রাখতাম। আচ্ছা শোনো, তোমার আমি এমনিতেও খুঁজতেছিলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে।
ওই যে তোমার বউয়ের সাথে আমার দেখা হয়েছে, মাশাল্লাহ, এত ভদ্র, এত নম্র, এত আদব লিহাজ। আমাদের গ্রামে এইরকম একটা মেয়ে নাই। শুনলাম তোমার বউ নাকি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় এবং আরো পড়াশোনা করতে চায়। আসলে স্যার হয়েছে কি, আমি তো অশিক্ষিত মানুষ, প্রায় চিন্তা ভাবনা করছি বউটারে যেমনি হোক শিক্ষিত বানাবো, ওরে বিসি পাস করামু। এই জন্য স্যার হাতের কাজ বাপদাদা যা শিখাই গেছে সেইটা কইরাই বউটারে পড়াশোনা করাইতেছি, যাতে কইরা আমার বউটা শিক্ষিত ম্যাজিস্ট্রেট হইতে পারে। না না, ওইটা বিসি না, ওইটা হচ্ছে বিসিএস পরীক্ষা। তোমার বউ বিসিএস পরীক্ষা দিতে চায়। বিসিএস পরীক্ষার অনেকগুলা ধাপ আছে। এই ধাপগুলা সে যদি ক্রমান্বয়ে পার হয়ে যায় তাহলে সে একসময় বিসিএস ক্যাডার হয়ে অনেক বড় পর্যায়ে, অনেক বড় পোস্টে গিয়ে বসতে পারবে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটও হইতে পারবে। কিন্তু সেজন্য তার তো একজন গুরু ধরতে হবে, মানে একজন শিক্ষক ধরতে হবে। এই যে যেমন তুমি ওদের নাইট ডিউটি শেখাচ্ছ, তেমনি তোমার বউকে ম্যাজিস্ট্রেসি পড়ার জন্য কিছু ব্যাপার তো শিখাইতে হবে। তাই বলছিলাম কি, এই গ্রামে তো একমাত্র শিক্ষিত বলতে আমিই আছি। তুমি এক কাজ করো, তোমার বউকে আমার কাছে পাঠিয়ে দাও প্রতিদিন রাতে, আমি তাকে দীক্ষা দিয়ে দিব। এই দীক্ষার মন্ত্রণায় সে এক সময় তোমার বিসিএস পাশ করে ওই ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি জানি কতদূর পাস করছেন? আমি আমি ডিগ্রি পাশ করেছি। কি কোন স্যার, আপনি ডিগ্রি পাস করছেন? আমার বউ তো বেশি পরীক্ষা দিব, আমার বউ তো আপনার চেয়ে বেশি পাস। তাহলে আপনার কাছে পড়ে আমার বউয়ের কি লাভ হইব? আপনি তো চাইলে আমার বউয়ের কাছে পড়তে পারেন। তুমি কি আমারে অপমান করতেছো মুকলেশ? আরে না না স্যার, আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিছুই না। আমি আপনার কোনো অপমান করতেছি না। আমার বউয়ে কইছে সে নাকি নিজে থেকে পড়ালেখা করবো, হ্যাঁ নাকি অনেক মেধা আছে, কাউরে হ্যাঁ দরকার নাই। এই জন্য স্যার আপনারা কইতেছিলাম আপনার আমার বউরে পড়ানোর কোনো দরকার নাই। বুঝতে পেরেছি, অপাত্রে মুক্তা দান করেছি আমি। তোমার মতো একটা মূর্খকে কিছু জ্ঞানের কথা বলে আমার মূল্যবান সময় আমি নষ্ট করেছি। তোমার বউ, তোমার ইচ্ছা, তুমি যার কাছে খুশি পাঠাও। বেয়াদব কোথাকার। বেয়াদব কোথাকার, মনে হয় আমি কোনো কিছু জানি না। আশপাশ গ্রামের সবাই জানে, কয়দিন পর পর মাইয়া পাওয়ানোর নাম কইরা এই পাশে হাত দেয় ওই পাশে হাত দেয়। মনে হয় আমি কোনো কিছু বুঝি না। হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার কাছে আমি আমার বউরে পাঠাই দিয়া সেম ব্যাপারটাই করুম না? এইটা কিন্তু হইব না। হ্যাঁ, কয়দিন পর পর তোমার নামে বিচার বহে। চশমুদ্দিন মাস্টার কাহিনকার। আরে বেশি করে তেল নিয়ে ডল রে। আরে উস্তাদের তেল মাখবে। আমি তো ওস্তাদ নাকি? অবশ্যই উস্তাদ। আমি যেমনে যেমনে কমু হেমনে এমনে শুধু কাম করে যাবি। ছুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। এই যে আমরা চুরি করতে যাইতেছি, যদি কখনো খোদা না খাস্তা ধরা পইরাই যাই, ভুল কইরাও কিন্তু কেউ কারো নাম কবি না। জীবন চইলা যাইবো, মায়ের খাইতে খাইতে দরকার হলে মইরা যাবি। জি ওস্তাদ, নাম জীবনে বলা যাবে না। তবুও নাম কওয়া যাইব না। শোন, যখন চুরি করতে যাবি একদিক একদিক দিয়ে শাবল হামলাবি। হামলানোর পর প্রথমবার কিন্তু মাথা হামলাবি, ভুলেও কিন্তু পা হামলাবি না। এরপর যখন সব কিছু হয়ে যাইব, এরপর কিন্তু পা আগে দিবি, ভুলেও মাথাটা দিস না। চুরি করতে গিয়ে কখনো যদি ধরা খাস, পাবলিকে কিন্তু বেদম মাইর দিব, ইচ্ছা মতো মারবো, মারতে মারতে মাইরা ফেলার মতো হইব। কিন্তু পাবলিক কিন্তু শিয়ান আছে, একবারে মাইরা ফেলাবো না, দমটা কিন্তু বাঁচায় রাখবো। কিন্তু তারপরেও ভুলেও কোনো নাম টাম কোনো কিছু কবি না। এমন করে শরীরটা খিচ মাইরা থাকবি না, তাহলে কিন্তু আরো মারবো। শরীরটা একদম সাইডা, যাতে পাবলিকে বুঝে যে তুই মায়ের খাইতে খাইতে পায়ে হাত মরা হয়ে গেছিস। নাইলে যদি শরীরটা খিচ মাইরা থাকস, মারতে 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 একদম শেষ করে ফেলে। আচ্ছা উস্তাদ, আমরা চুরি করি কেন? আরে বোকা, আমরা চুরি করি এই জন্যে, ওই যে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর শোন, এই যে এতদিন ধইরা এই গ্রামের মধ্যে চুরি করতাছি, কেউ কিন্তু কোনো কিছু জানে না। সবাই জানে আমি গ্রামের মধ্যে নাইট ডিউটি করতাছি।
উস্তাদ সারা জীবন আমি আপনার সার্গিত হয়ে থাকতে চাই। আরে সাক্ষী হইলে হইব না তো, তোমা ঘরে একদম পরিপক্ক সোর হইতে হইব, তাইলে জীবনে কিছু করবার পারবা। যাই হোক, শাবলটা কই? এই যে উস্তাদ চাবল বলো মি নেন। স্কুল ঘর বন্ধ, এইটাই চুরি করার উপযুক্ত সময়। ওস্তাদ, তোরা কি কিনে এসোস? ওস্তাদ, আমি সাবাল লয়েছি। ঠিক আছে, আমার লগে। চোর 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 ধর 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 এই চোর 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 এই চোর 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 ধর 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 আরে গেল গেল এই চোর 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 ধর ধর এই চোর 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 এই চোর 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 ধর ধর ধর। আর একটু হইলেই কিন্তু ধরা খাইছিলাম। ওস্তাদ তো একটা কথা আছে না, ওই যে ইংলিশে কয় যে নো রিস্ক নো গেইন। যদিও বা এটার বাংলা কি কয় আমি জানি না, তার কথার কিন্তু একটা মানে আছে। আচ্ছা যাই হোক, এটা কিছু করছো দেখ আমার। উস্তাদ আমি গেছিলাম গৃহস্থর বাড়িতে, কিচ্ছু ছিল না, দেখি এক বুড়া বুড়ি একটা কম্বল গায়ে শুয়ে রয়েছিল, আস্তে করে সরাই নিয়ে এলাম কম্বল, টের উপায় নেই উস্তাদ। খালি কম্বলটা লই আইছো, বুড়া হইয়াছিল না, দুইটা লুঙ্গিটা টান মারে খুলে আনতা, তাহলে একটা লুঙ্গি হয়ে যেত। উস্তাদ আমি গেছিলাম এক ব্যাচেলরের বাসায়, তো মানুষ টানুষ কেউ থাকে না, তো ওই জায়গায় একটা মোবাইল পাইছি, 3-4টা পেন চুলাই না ছিল, আর 2টা মানি ব্যাগ পাইছি। এইটা কিন্তু কামের মতো কাম করছস, মানে বেকার টাকা এত আছে রে। টাকা পয়সা যদি উস্তাদ বেশি নাই, না তবে রে, ভালো টাকা দেখেন। আছে। এই মানি ব্যাগ থেকে আবার টাকা মারছ নাই তো তুই? এটা কোনো কথা উস্তাদ? আল্লাহর খিরা উস্তাদ, আপনি আমার উস্তাদ না, আপনি আমার গুরু না উস্তাদ, আমি কেন টাকা পয়সা মারবো বলেন? ঠিক আছে, এরকম চাকরির সবসময় হয়ে থাকবি, ঠিক জি আছে? উস্তাদ। যা চুরি করার, যা কামানোর কামাই হেলাইছি, আর বেশি রাত করা যাবো না। আর তাছাড়া ঘরে তো সুন্দরী একটা বউ আছে, হ্যাঁ তো সময় দেওয়া লাগবো নাকি? আজকের মতো এই পর্যন্ত, কালকে রাতে আবার ভাড়া দেবো, ঠিক আছে? ঠিক আছে উস্তাদ। সন্ধ্যাবেলা চল। এই কে কে লাইট মারে কে? কি ব্যাপার স্যার, এই এত রাইতের বেলা আপনি এইদিকে কি করতেছেন? প্রশ্নটা তো তোমাকে আমার করার কথা। এই রাত্রিবেলায় শরীরের মধ্যে এক গাদা তেল মাইখা তুমি কি করতেছো মোকলেস মিয়া? ওই স্যার, ওইসে কি শীতের বেলা তো স্যার, তো একটু ঠান্ডা লাগতেছিল, তাই আমরা ভাবলাম কি যে শরীরের মধ্যে তেল মাইখা একটু যদি দৌড়াদৌড়ি করি গরম লাগবো স্যার, এই জন্য তেল মাইখা তো রাইতের বেলা ঘুরে বেড়াইতেছি স্যার। ও আচ্ছা, শরীরের মধ্যে তেল মাইখা তুমি দৌড়াদৌড়ি করতেছো শরীর গরম করার জন্য। যাই হোক, আমার এক ছাত্র লেখাপড়ায় বড্ড খারাপ, সামনে তার এসএসসি পরীক্ষা, তার নাইট শিফটে আমি পড়ায়া বাড়ি ফিরতেছি। বাই দ্য ওয়ে, এই দুইজনেরও দেখতেছি তেল মাইখা তোমার পাশে দাঁড়ায় রইছে, এরা কারা? এইরা দুজন হইতেছে স্যার আমার সাক্ষী স্যার। আপনি তো সবই জানেন স্যার, আমি তো রাইতের বেলা নাইট ডিউটি করি, তো চিন্তা করলাম যে একা একা করুম, একটু ভয় ডর লাগতেছিল, তাই ভাবলাম আমার যে সাক্ষী দুইটা আছে এগুলো নিয়ে একটু ডিউটি করি। ভালো কথা বলছো, কিন্তু আমি তো শুনলাম তুমি একটা বিয়ে করছো, তুমি নাকি বউ পাইয়া জিতে গেছো। গ্রামের সবাই বলা বলি করতেছে তোমার বউ নাকি মারাত্মক সুন্দরী, তার উপরে আবার তার নাকি তুমি পড়াইতেছো নাইট ডিউটি কইরা তুমি নাকি বউরে বিসিএস পড়াইতেছো। আজব কথা শুনি, আজব জিনিস দেখি। তো এত রাত্রে এইখানে না থাইকা তোমার বউটারে পাহারা দেওয়া উচিত না? কি কইতাছেন স্যার, এসব কি এর সমস্যা হইব? আর তাছাড়া এই গ্রামটা তো পুরো আমি পাহারা দিই, আমার বউয়ের সমস্যা আবার কেডা করবো? স্যার, গ্রামের মধ্যে যে চোর ডাকাত পড়ছে, এই মুহূর্তে যদি আমরা এই নওজোয়ানরা যদি না দাঁড়াই, তাইলে কেডা দাঁড়াবো কোন? বউয়ের চিন্তা করলে তো আবার গ্রামের চিন্তা করা যাবে না, তাই আর কি স্যার চিন্তা করলাম যে আমরা যে কয়জন নওজোয়ান আছি সবাই মিল্লা যদি গ্রামটা সুরক্ষা দেই, তাহলে আমার বউটা এমনি সুরক্ষায় থাকবো। তোমার মতো যদি পৃথিবীর সবাই ভাবতো,
তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অন্যান্য জিনিস কোনো অপরাধ থাকতো না। তোমাদের মতো মানুষ রাত্র জুড়ে আমাদের এলাকা পাহারা দেওয়া বলেই কিন্তু আমরা নির্বিঘ্নে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতে পারি। এই শোনো, আমার বাড়িটায় একটু ভালোভাবে নজর রাখো, কেউ যাতে ঢুকতে না পারে। জি জি স্যার, আপনি কোনো চিন্তাই করেন না। ঠিক আছে, তাহলে আমি আসি। আর শোনো, রাতের বেলা আমার বাড়িটার আশেপাশে একটু বেশি পাহারা দিও। ঠিক আছে স্যার, এটা বলা লাগবে না, কি আপনি স্যার। এই ওস্তাদ, এই স্যারের বাড়িতে কি কি আছে রে? ওস্তাদ অভাব নাই মালপত্র, টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, সোনা দানা, টাকা পয়সা কিচ্ছুর অভাব নাই ওস্তাদ। ঠিক আছে, তো স্যারের বাড়িটা একটু ভালো মতো খেয়াল করা লাগবে। ফলো মি। খালা, খালা আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আর গতকাল রাতে যে বের হলো এখনো আসেনি। আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েও বাসায় চলে আসলাম, কিন্তু তার এখনো কোনো নামগন্ধও নেই। খালা, আজকে ওর আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাও আসলো না। ও বৌমা, তুমি চিন্তা করো না, দেখবা ও আয়া পড়ছে। আচ্ছা বৌমা, তোমার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা খালা ভালোই হয়েছে, কিন্তু আমার তো খুব টেনশন হচ্ছে। আমি যে এখন কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। সকালবেলা নাস্তা বানায় রেখে গেছি, নাস্তাটাও দেখেছি সব ধরাই আছে। কোথায় যে গেল, কি করলো? ফোনটাও বাড়ির মধ্যে রেখেছে, আমি ফোন দিয়ে তার খোঁজ খবর নিব, কোনো খবর। তুমি আই, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। সেই সকাল থেকে আমি টেনশনে কিচ্ছু করতে পারতেছি না, শুতে পারতেছি না, বসতে পারতেছি না। পরীক্ষা দিতে তাও একা একা গেলাম, আমার আর কিছু ভাল লাগে না। এই এত লেট হয়েছে কেন তোমার? হ্যাঁ, তুমি সকালে না এসে এখন কেন আসলে? এখন কয়টা বাজে? দুপুর হয়ে গেছে। আরে বার কইও না, ওই সারা রাত্র ডিউটি কইরা শরীরটা এমন ক্লান্ত হয়ে গেছিল, ওইখানে ঘুমাই পড়ছিলাম। ভাগ্যটা ভালো, আমার যে সাকৃত গুলো আছে না, হেরা আমারে উড়াই দিছে। তা না হলে তো আমি এখন পর্যন্ত ঘুমের মধ্যেই থাকতাম। এই তুমি কি ভাবতেছো? না না, তেমন কোনো কিছুই ভাবতাছি না। ভাবতাছি এই তোমার পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা বেশ ভালো হয়েছে। ভালো হবে না কেন? তুমি আমার জন্য যে পরিশ্রম করো, সেই বিয়ের আগে থেকে 3 বছর ধরে খালা ও আমার পড়াশোনার সব খরচ নিচ্ছে। এতিমখানায় ছিলাম, আপন বলতে কেউ ছিল না। ওই আশেপাশে যারা ছিল তারাই দেখভাল করতো। কিন্তু ও যখন থেকে আমার জীবনে এসেছে, তখন আমার মনে হয়েছে যে না, আমার জন্য কেউ আছে, আর ও আমার জন্য অনেক পরিশ্রম করে। আর তোমার এই পরিশ্রমের ফল বৃথা যাবে না। আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি জানতাম আমার বউয়ের পরীক্ষা ভালো হইব। তোমার উপর আমার একটা বিশ্বাস আছে না, একটা আস্থা আছে, তো সেই দিক থেকে আমি আগে থেকেই ভাবছিলাম আমার বউয়ের পরীক্ষাটা ভালো হইব। যাক, আমার বউ বলে কথা। খালা দেখছো, আমার বউয়ের পরীক্ষা ভালো হয়েছে। আরে বাবা, তোরা ঘরে যা, বৌমা না সারাদিন ধরে কিছুই খায় নাই। যা যা, তোরা ঘরে যা, বৌমার নিয়ে কিছু খাওয়া। শোনো, খুব তাড়াতাড়ি পরীক্ষার রেজাল্ট চলে আসবে। আর একটা কাজ করো, আমি না টিউশনি করে কিছু টাকা গুছাইছিলাম, ওটা দিয়ে ইলিশ মাছ এনে রাখছি। তুমি না একটা চাল কুমড়ার ব্যবস্থা করো, আজকে দুপুরে ইলিশ মাছ আর চাল কুমড়া দিয়ে রান্না করব। আর খালা, আপনি কিন্তু এখন এখানে থাকবেন। আমি রান্না বান্না শেষ করব, খাওয়া দাওয়া করে তারপর আপনি যাবেন। না মা, আমি এখন খাইতে পারুম না, আমার বাড়িতে তো সব খাওয়ান রয়ে গেল। তোমরা দুজন রান্না বান্না করে খাও, আমি এখন যাই। শোনো, এখন যাবা, ফ্রেশ হয়ে তারপর বাজারে যাও। আরে না না, ফ্রেশ হন লাগবো না। আমি বরং এক কাম করি, আগে আমি বাজারে যাই। এত কষ্ট করে টিউশনির টাকা দিয়ে তুমি ইলিশ মাছ কিনা রাখছো, বেশি দেরি করলে আবার মাছটা তো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমি এক কাম করি, আগে বাজারে যাই, চাল কুমড়াটা কিনি, তারপর 2 স্বামী স্ত্রী মিল্লা একসাথে রান্না কইরা মজা করে খাবো। হ্যাঁ, আমি আগে যাই। শালা আবার আমার ঢুকাবে ঘরে, তারপর যাবো বাজারে। এই পামু কই চাল কুমড়া? আই শালা, এই তো চাল কুমড়া খাইছে রে। চাল কুমড়াটা এখান থেকে যদি চুরি করে লইয়া যাই, আমার বউ যে কি খুশি হইব। কেরে ওইখানে, কেরে কিরে মোকলেস, তুই এখানে কি করতেছিস? তুই আমার চাল কুমড়ার হাত দিলি কেন? আরে নানা ভাইজান, কি কইতেছেন? ওই চাল কুমড়া ছিঁড়ার জন্য তো আমি হাত দেই নাই। পিছনে ভালো করে চাইয়া দেখেন, আপনার জালিতে কিন্তু একটাও চাল কুমড়া নাই। তাই ভাবছিলাম আপনি হয়তো এই চাল কুমড়াটা রাখছেন বীজের জন্য। আমি না টুক্কা দিয়ে দেখতেছিলাম পরিপক্ক বীজ হয়েছে কিনা। তেমন কিছু না, আমি ছিঁড়ার জন্য কিন্তু নেই নাই।
তোরে কি আমি টাকা দিয়া লোক রাখছি যে তুই আমার চাল কুমড়ায় হাত দিয়ে দেখবি আমার বীজ ঠিক আছে কিনা? শোন মুকলেশ, তোরে কিন্তু আমি ভালো করে চিনি। তোর এইসব ধান্দামি বাদ দে। এইসব আপনি কি কইতেছেন ভাইজান? আমি ধান্দামি করতেছি এমন কথা আপনি কইতে পারলেন? এই আশেপাশে 10 গ্রাম সারা জায়গা পাহারা দেই। এখন আইছিলাম এত সুন্দর একটা চাল কুমড়া, ভাবলাম বীজের জন্য রাখছেন, তাই টোক্কা দিয়ে দেখতেছিলাম। আর আপনি কইতেছেন আমি ধান্দা পানি করতেছি। দেখেন ভাইজান, আপনি যেমনটা আমারে ভাবতেছেন তেমন কিন্তু কোনো কিছুই না, আপনি ভুল ভাবতেছেন। তোর কথা শোনার মতো আমার সময় নাই, যা তুই এখান থেকে যা। ঠিক আছে ভাইজান, আমি যাইতেছি। এই চাল কুমড়ার বীজটা যদি পরিপক্ক হয়ে যায়, যদি রোপণ করেন, চাল কুমড়া হইলে আমার 1-2টা চাল কুমড়া দিয়েন। আমার বউ হ্যাঁ কিন্তু চাল কুমড়া একদম অনেক বেশি পছন্দ করে, ঠিক আছে? তুমি তোমার বউরে চাল কুমড়া বাজার থেকে কিনা খাওয়াও, আর যদি কোনো সময় আমার চাল কুমড়ার সামনে তোরা দেখছি, যা যা এখান থেকে। আইসা ভাইজান, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ রে, এই যাত্রায় বাইসা গেছি। সব কৃতিত্ব তোমার। আজকে তোমার জন্য আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, আমাকে দোয়া করো। আরে আরে আরে, কি করতেছো কি করতেছো? হ্যাঁ, আমারে সালাম করা লাগবো না, তুমি তো এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, আমার উচিত তোমারে পা ধরে সালাম করা। আমার শুধু কাজ ছিল পড়াশোনা করা, তাছাড়া আমার কিছুই করার ছিল না। তুমি যদি আমার সাথ না দিতে তাহলে কখনোই আমি আমার ইচ্ছেটা পূরণ করতে পারতাম না। এই জন্য এই সব কৃতিত্ব তোমার। আরে না না, আমি তোমার জন্য তেমন কিছুই করি নাই, আর সেইটা আমি করছি স্বামী হিসাবে, তো এটা আমার দায়িত্ব। তুমি যা করছো তোমার মেধা ছিল, তুমি মেধার বলে আজকে ম্যাজিস্ট্রেট হইতে পারছো। আমি তো শুধুমাত্র রুসিলা ছিলাম। তুমি সারা রাত জেগে যে টাকা উপার্জন করেছো, সব টাকা আমার লেখাপড়ার পিছনে খরচ করেছো। কখনো নিজের কথা চিন্তা করোনি, নিজের শখ পূরণ করোনি, নিজের জন্য একটা ভালো জামা কেনোনি, ভালো কোনো খাবার খাওনি। কিন্তু আমার স্বপ্নটাকে তুমি সবসময় আগে প্রাধান্য দিয়েছো। এমনকি তোমার এই বাড়িটাও তুমি মেরামত করোনি। আমি জানি তুমি আমাকে প্রচুর ভালোবাসো, আর এই কারণে তুমি আমার জন্য এত কষ্ট করেছো। দেখো, ম্যাজিস্ট্রেট যে কারোরই হওয়ার ইচ্ছা থাকে, কিন্তু তোমার মতো মানুষ পাশে না থাকলে এটা কখনোই সম্ভব না। সব কৃতিত্ব তোমার। শোনো, আমি কিন্তু তোমাদের এই উপজেলায় পোস্টিং নিয়েছি। আজকে থেকে আমি বাসা থেকেই এখানে অফিস করতে পারবো। আচ্ছা আচ্ছা, যাক, এটা তো খুব ভালো খবর। তুমি এই এলাকার মধ্যে পোস্টিং পাইছো, তোমার দেখতে পারুম, দুজন মিলে কথাবার্তা কইতে পারুম, হাসি খুশিতে আমাদের সংসারটা চলে যাবে। আচ্ছা শোনো না, ওই কইতেছিলাম কি, আমার না 3 দিনের জন্য একটু বাইরে ডিউটি করা লাগবে। ওই আমাকে কোম্পানির যে স্যার আছে না, হ্যাঁ কইছে আমি তো অনেক ভালো কাম করি, স্যার কইছে আমার যে চাকরিগুলো আছে হ্যাঁ রে লইয়া 3 দিন যেন আমি ডিউটি করি। আর শোনো, আমারে কিন্তু 3 দিনের জন্য যাইতে হইব। তুমি কিন্তু চিন্তা করো না, নিজের প্রতি কিন্তু খেয়াল রাখবা। আর শোনো, ওই যে খালা আছে না, খালার আমি কয়া দিমু, হ্যাঁ যেন আয়া তোমার লগে থাকে। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। ভাই দেরি হয়ে যাইতেছে তো, চলেন। হ্যাঁ ঠিক আছে, যাইতেছি। সাবধানে যাও। চল চল। কি কত এক এলাকা সাইরা আরেক এলাকায় আইছি কিসের জন্য? কেন ভাইজান? আবার কইতাছো ভাইজান? ভাইজান কিসের জন্য কবে? হ্যাঁ, তোমরা আমার এখন কইবা ওস্তাদ। আরে ওস্তাদ না করলে কি ফিল আসে নাকি? হ্যাঁ, ওস্তাদ ওস্তাদ। এইবার ঠিক আছে, শোনো, আমরা এক এলাকায় যদি চুরি করি তাহলে মানুষের চোখের মধ্যে পড়ে যাবো। এই জন্যে আমাকে এলাকাটা পরিবর্তন করতে হবে। আর তাছাড়া যেই এলাকায় আমরা চুরি করছি সেই এলাকায় তো চোরা নাই, চুরি মুড়ি করে সব চলে গেছে বিদেশ। কিন্তু আমরা তো কোনো কিছুই করতে পারি নাই। এখন আমাগরে জায়গা পরিবর্তন কইরা কইরা চুরি করতে হইব। তা না হইলে একবার যদি ধরা খাই, মারতে মারতে কিন্তু মাইরাই ফেলাইব। এখন তাইলে আমারে কত, এই এলাকায় আইসা আমাকে প্রথম দায়িত্বটা কি? কি কাজ ওস্তাদ? আমাকে প্রথম দায়িত্বটা হইতাছে এই এলাকায় কোন মানুষের ঘরে কি আছে না আছে, বিষয় সম্পত্তি সোনা দানা থেকে সব কিছুর খবরাখবর আমগরে নিতে হইব। তাইলে আমাকে হইব কি একটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি? আমাকে ঘরের ভিতরে যাইয়া আর খোঁজাখুঁজি করার লাগবো না। যা কিছু আছে ডাইরেক্ট জামু, শীত কাটুম আর মালামাল লয়া পগার পা। উস্তাদ
আপনি একদম যোগ্য চোর। আপনার মতো চোর যেন ঘরে ঘরে জন্মায়। আমি যেমনে যেমনে কমু তেমনে তেমনে চলবি। এই এলাকার মধ্যে কোথায় কে আছে, কেমনে কি করতেছে, সব খোঁজ খবর আমার লাগবে। কি ব্যাপার, সালাম আদাব কোথায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না, তোমরা কি এলাকায় নতুন? আমরা এই এলাকায় নতুন আইছি। বহিরাগত, তার মানে তোমরা সন্দেহজনক তালিকায় আছো। না বাবা, আপনি আপনি সন্দেহ করতেছেন কিসের জন্য? তাহলে তোমরা আমার এলাকায় কেন, কি জন্য আসছো? এমন কোনো কিছুই না। আসলে হয়েছে কি, আমরা হইতেছি কামলা। কামলা তো বোঝেন, যেই কাম পাই সেই কামই আমরা করি। এই যেমন ধরেন ধান কাটা কাম, তারপরে যোগালির কাম, রং মিস্ত্রির কাম, স্যানিটারির কাম, পাইপ মিস্ত্রির কাম, যা কাম আছে যখন যেটা পাই সেই কামই করি। তো আমগো এলাকায় তো কামের একটু ভাটা পড়ছে, তাই ভাবলাম যে নতুন একটা এলাকায় আইসা দেখি কোনো কাম কাজ পাওয়া যায় না। তো আপনার পরিচয়? আমি হচ্ছি এই এলাকার মাতবর। হ্যাঁ, আমার নাম মাসুদ। অবশ্য লোকজন আমাকে ভালোবাসা টাকলা মাসুদ বলে ডাকে, কারণ মাথায় চুল নাই তো। সে কি, এইটা আপনি কেমন কথা কইতেছেন? এই আপনার মাথায় তো অনেক চুলই আছে, তারপরও কইতেছেন টাকলা মাসুদ। কিন্তু যার মাথায় একদমই চুল নাই, তাহলে তারে কি করবেন? স্টেডিয়াম মাসুদ? ওস্তাদ, এরে টাকলা মাসুদ না বইলা যদি মোটকা মাসুদ বলতো তাহলে আরো সুন্দর হইতো। আই আই আজব, মুরব্বুকে মাঝখানে কথা বলছেন? বাবা বাবা, তুমি এদেরকে ধমকাও না। আরে ওরা বাচ্চা মানুষ, নাদান পোলাপান, বুঝে না। আর আমি যে কে এটা তো ঠিক সেইভাবে চিনে নাই। আর যেহেতু এলাকা নতুন আসছো, তোমরা তো এই এলাকা সম্পর্কে কিছু জানো না। এই এলাকায় কোন বাড়িতে কাজ আছে না আছে, এই যে আমি মাতবো, তোমার সব বলবো। ঘটনা হলো গিয়ে কি, ওই যে দেখতেছো না একটা বাড়ি, ওটা হলো প্রবাস ফেরত ফজলু সাহেবের বাড়ি। উনি কি করছে জানো, আমার সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, খুব গলায় গলায় প্রীত ছিল। উনি ইতালি যায় টাকা পয়সা কামায়া এখন আমার চিনে না। যাক, আমি মাতবরের জায়গায় আছি। শুনলাম ইদানিং নাকি উনি 1 কোটি টাকা খরচ করে বাড়ির কাজ ধরছে, টাকা পয়সা বাড়িতে রাখে। লোকজনের অভাবে ঠিক তেমন ভাবে কাজ আগাইতে পারে না। যেহেতু তোমরা এলাকা আসছো, আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে, ওনার জন্য ভালো হবে। তো একটা কথা, টাকা কিন্তু কম নিবা না, প্রতিদিন 1500 টাকা করে নিবা, ঠিক আছে? আর এই যে ছোট দুইটা, এই পিচ্ছি দুইটা 1000 টাকা করে দিবা, ঠিক আছে? আর আরেকটা কথা, যেটা তোমার না বললেই না। আর শোনো, ওই যে বাড়িটা দেখতেছো না, আমি একবারে বেশি দেখাবো না। ওই বাড়িটা হলো আমার প্রতিপক্ষ কুদ্দুসের বাড়ি। সব সময় আমার পিছনে লাগা থাকে, জানো আমার কত কষ্ট। আমি মাতবর, আমার উপরে যে সে কথা বলে, বিচার সালিশের সময় সে বেশি বেশি কথা বলে, আমার কথা বলতে দেয় না। অথচ আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই এলাকার মাতবর ছিল। ওর বাড়িতে অবশ্য কাজ আছে, লোকজনের অভাবে করাইতে পারতেছে না। তবে তোমরা যদি যাও, ওখানে কিন্তু অনেকদিন কাজ করতে পারবা। তবে কথা হইলো, ওর কাছ থেকে 2000 টাকা করে নিবা। 2000 টাকার 1 টাকা কম নিবা না। আরেকটা গোপন কথা তোমারে বলি, যদি ওটা করতে পারো তোমার লাভ, আমার লাভ। ওই যে ও যেই রুমে ঘুমায়, ওই রুমের ফ্যানের নাটটা একটু একটু করে ঢিলা করে থুয়েবা, যেন ও যখন ঘুমাইতে যায়, যখন কিছুক্ষণ ঘুরার পরে যেন ধপ করে পড়ে যেন ওর মাথাটা চান্দিরা ফেটটা যায়, ঠিক আছে? এটা যদি করে দিতে পারো, তোমার আমি 2000 টাকা দেব। আপনার বাড়ি? আমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়িতে কাজ আছে তো। আমার বাড়ি হইলো ওই যে ওইটা, ঠিক আছে? আমার বাড়িতে তো অনেক কাজ। আচ্ছা, তোমরা পারো তো, ওই যে নাট বল্টু লাগাইতে পারো তো? আমার স্টিলের আলমারি আছে না, স্টিলের আলমারির আবার সামনের নাটটা খুলে গেছে, আমি ওটা খুলতে পারতেছি না। আর তুমি জানো, আমার বউ খালি কেটর 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 করে যে এটা ঠিক করে দেয় না। কারণ কি, ওই আমি গত কয়েকদিন আগে একটা জমি যাচ্ছিলাম, বেশি না 80 লক্ষ টাকা পাইছি, ওই টাকাটা ওইখানে আছে। আর আমার বউয়ের এই যাবৎ যত স্বর্ণ গয়না আছে, সব স্বর্ণ গয়না ওটার মধ্যে। কত এই 2 দিন পর বেড়াইতে যাবো, কিন্তু খুলতে পারতেছি না। আমার বউ আমার লগে খালি রাগারাগি করতেছে যে সে স্বর্ণের গয়না পয়রা তারপরে বেড়াইতে যাবো। তুমি এক কাজ করো, ওই এই যে ফজলু সাহেবের বাড়ির কাজটা শেষ করে একটু আমার বাড়িতে আইসো, আমার ওই স্টিলের আলমারিটা খুইলা দিও। কিন্তু আমার কিন্তু একটা আবদার আছে, যেহেতু মাতবর হিসাবে তোমার এই এলাকার অনেক খোঁজ খবর দিছি না? হ্যাঁ, কাজের একটা যোগান তো হয়েছে।
আমার থেকে কিন্তু টাকা কম নিতেই হবে। আরে কি কইতাছেন আপনি? আপনি হইতেছেন এই এলাকার মাতব্বর সাহেব। আপনি কতগুলা কামের খোঁজ আমারে দিছেন না, এই সন্ধানগুলা কি আমি এমনি এমনি পাইতাম? যেহেতু আপনি আমার সন্ধান দিছেন কামের, দরকার হলে আপনার বাড়িতে আমি ফ্রিতে কাম করে দেবো, কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা তো ভালো চাইলে। তাহলে শোনো, আরো কিছু বাড়ির ঠিকানা ঠিকানা দিতেছি, কার বাড়িতে কাজ হবে, কার বাড়িতে কি আছে। আসে এদিকে আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি ভাই, কি বুঝলা? মুরগা নিজে নিজে আইয়া ধরা দিছে। এবার টার্গেট হইতেছে মাতব্বরের বাড়ি। চলেন। কিরে, এইটাই তো মাতবরের বাড়ি? ওস্তাদ এইটাই। তাহলে ঢোক। চলেন। এই কে রে? এই কে জায়গায়? এই কে আছিস? ধর ধর। এই চল চল। এই বাদ বাদ। ওরে বাদ বাইন্দা পিটা বাইন্দা পিটা। এই তিলোডারে বাদ তিলোডারে বাদ তিলোডারে বাইন্দা পিটা। আমার গ্রামে এসে চুরি না, দাঁড়া। বুঝলেন মাস্টার সাহেব, আজকাল আরো কত কিছু দেখতে হইব। নাইট গার্ডের বউ নাকি ম্যাজিস্ট্রেট? কথা আপনি ঠিক বলছেন। সামান্য একটা নাইট গার্ডের বউ হয়ে গেছে ম্যাজিস্ট্রেট। তাদের কথায় এই 10 গ্রামের লোকজন, জেলার লোকজন উঠবে আর বসবে। আর ওই নাইট গার্ড কত ভাব দেখাইবে, এইটা আপনি বুঝতে পারছেন? এই গ্রামে আমি একজন মাস্টার, প্রয়োজনে অপ্রয়োজনে আমি সবার পাশে থাকি, অথচ এখন কিনা গ্রামের সবচেয়ে শিক্ষিত হয়ে গেল ওই নাইট গার্ডের বউ। ব্যাপারটা আমি কোনোভাবে মানতে পারতেছি না। আপনার আমার সম্মান কোথায় গিয়ে ঠেকবে? 1 মিনিট। হ্যালো সৈকত। আসসালামু আলাইকুম খালুজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার আসলে একটা বিশেষ ব্যাপারে একটু জিজ্ঞেস করার জন্য ফোন দিছিলাম। আচ্ছা, তোমাদের এলাকায় মোকলেসটা কে গো? মোকলেস আছে আছে, ওই তো নাইট গার্ডের ডিউটি করে আর কি। নাইট গার্ডের কাজ করে না? আরে ও তো নাইট গার্ডের কাজ করে না, ও তো এলাকায় ঘুরে ঘুরে চুরি করে রাতের বেলা। মানে মোকলেস চোর? কি কোন চোর? আমগো মোকলেস চোর? চোর নাইট গার্ড না। আমার আগেই সন্দেহ হয়েছিল। খালুজান, এখন কি করবেন আমাকে বলেন। গতকাল আমার বাড়িতে চুরি করতে আইছিল, ওর সাগরেত সহ ধরছি, ধইরা পিটনে দিয়া হাত মোড়া পিছ মোড়া বাইন্দা থুয়ে দিছি। তুমি এক কাজ করো, ওর এলাকার ময় মুরব্বী যেগুলো আছে এগুলো নিয়ে তুমি চলে আসো। ময় মুরব্বি তো আসবেই, তবে আমি বলি কি, আমাদের মুকলেসের অহংকার, তার বউ এখন সে আবার ম্যাজিস্ট্রেট হয়েছে। কি কও তুমি? চোরের বউ ম্যাজিস্ট্রেট? চোরের বউ হইছে ম্যাজিস্ট্রেট। এই অহংকার যদি আমি না ভাঙছি, আমার নামও সৈকত মাস্টার না। খালুজান, আমি এখনই লোকজন নিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। জহির ভাই, ঘটনা তো শুনলেন। আমাদের ওই নাইট গার্ড মোকলেস আসলে নাইট গার্ড না, ও একটা খানদানি চোর। সাগরেদ সহ ধরা পড়ছে মধ্যপাড়ায়। আমার খালু ওই এলাকার মাতবর ওদের মাইরা বাইন্দা রাখছে, গতকাল রাতে ধরা পড়ছে। বুঝতে পারছি, ওই আমগো এলাকায় চুরি করে না, চুরি করে গিয়ে অন্য এলাকায়। আর সবার কাছে, গ্রামের সবার কাছে বইলা বেড়ায় ও নাইট গার্ড। গ্রামের মান সম্মানের একটা ব্যাপার আছে মাস্টার সাহেব, কি কন? হ্যাঁ, একদম ঠিক বলছেন। এক কাজ করেন, আপনি ওর যত পরিচিত লোকজন আছে আমাদের গ্রামের 2-4 জনের নিয়ে তাড়াতাড়ি মধ্যপাড়ার মাতবর বাড়িতে আসেন। আমি ওর ম্যাজিস্ট্রেট বউরে নিয়ে আসি। যান। আমি এখনই যাইতেছি। যান। আসসালামু আলাইকুম। কিরে চোর, তোর বউ নাকি ম্যাজিস্ট্রেট? তুই চোর হয়ে এই ম্যাজিস্ট্রেটকে কই পাইলি? নাকি এইটারও কোনো জায়গা থেকে পটায় মটায় চুরি করছস?
আপনার এত বড় সাহস, আপনি আবার আমার পিছু নিয়ে আমার অফিসের নিচে এসে আমাকে বিরক্ত করছেন? আমি অসভ্যতা করছি না, আমি আপনার পিছু নেইনি। আমি এসেছি শুধুমাত্র আপনার এই মুখোশটা সবার সামনে খুলে দিতে। খুব ভালো মানুষের মুখোশ পরে আছেন আপনি, তাই না? অথচ তলে তলে আপনি আপনার স্বামী এসব করে বেড়াচ্ছেন। কি বলতে চাচ্ছেন আপনি? আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন কি করে? পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে এবং সৎ উপায়ে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। চুরি করে, মানুষের ঘরে চুরি করে, মানুষের বাড়িতে শীত কেটে আপনার স্বামী আপনাকে ম্যাজিস্ট্রেট করেছে। আপনার পুরো শরীরে আছে চোরের টাকা, আপনি একজন চোরের বউ। খবরদার, আপনার মুখে একবারও আমার স্বামীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না। উল্টো পাল্টা কথা আমি বলছি না। আপনার স্বামী কোথায়? আপনার স্বামী মধ্যপাড়া গ্রামে পিচ মোড়া করে বেঁধে জনগণের ধোলাই খেয়ে সাগরেত সহ আধমরা অবস্থায় পড়ে আছে। আমার খালু এলাকার মাতবর, তিনি আমাকে কল করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন তোদের গ্রামের মোকলেসকে। খুব তো বলেছিলাম নাইট গার্ডের চাকরি করে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে নাইট গার্ডের চাকরি করে না, সে রাতে চুরি করে। আপনার স্বামী চোর, আপনি চোরের বউ। আমি আপনার কথা বিশ্বাস করি না। চোর কখনো বিশ্বাস করতেই চায় না। ঠিক আছে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, এখান থেকে মধ্যগ্রাম কাছেই, আসুন আমার সাথে, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। তখন না হয় সবার সামনে নাকে খত দিয়ে আমি প্রমাণ নিয়ে নিব আপনার স্বামী চোর। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাচ্ছি, কিন্তু আপনার কথা যদি বিন্দু মাত্র মিথ্যে হয়ে থাকে তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব। আইনি ব্যবস্থা আমার বিরুদ্ধে না নিয়ে আপনার ছিচকে চোর স্বামীর বিরুদ্ধে নিন। আসুন আমার সাথে। আপনারা তো সবাই আসছেন, ভালো করে দেখেন আপনাদের এলাকার চোর। মাতবর সাহেব, ও তো নাইট গার্ডের কাম করে। ও না, ও তো আপনাদের এলাকার চোর না, ও তো নাইট গার্ড, নাইট গার্ড হিসাবে কাজ করে। এই যে দেখেন, গতকাল রাতে আমার বাড়িতে চুরি করতে যায় ধরা পড়ছে। এই তুই কেমনে পারলি রে আমার বাড়িতে চুরি করতে? আরে কালকেই তো রাস্তার মধ্যে দাঁড়ায় আমি তোর সব তথ্য দিলাম, সবার বাড়ির কথা কইলাম, তোরা খুব কষ্টে আসোস, আমারে কইলি যে তোরা দিন মজুরে কাজ করস, যখন যা পাস তাই করস। তা আমি সব তথ্য দিলাম, শেষ পর্যন্ত তুই নাকি আমার বাড়িতে চুরি করলি? সি 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 সি। আচ্ছা, তোরে আমি এত তথ্য দিলাম, তুই আমার বাড়িতে কেন চুরি করলি? হ্যাঁ ঠিক আছে, তুই যদি মনে কর আমার প্রতিপক্ষের বাড়িতে চুরি করতে আর ওই যে কিছু কথা কইছিলাম ওগুলা করলে তো আমি খুশি হইতাম, আর আমি খুশি হয়ে তো তোরা টাকা দিতাম। তুই কি করলি? ওগুলা না করে তুই আমার বাড়িতে চুরি করলি না? কালে কালে কত কিছু দেখবো। এই চোরের বউ নাকি আবার ম্যাজিস্ট্রেট? কি ব্যাপার? আপনারা দাঁড়ায় আছেন কেন? কিছু বলেন। দেখেন, এই যে আপনারা দাঁড়ায় আছেন আমার সময়টা নষ্ট করতেছেন, আর আমার তো সময়ের দাম আছে নাকি? এই আপনারা বলছেন সৈকত কারে নিয়ে আসবে, কোন ম্যাজিস্ট্রেট নাকি? কই এখন পর্যন্ত আসে না। আরে আমার তো সময়ের মূল্য আছে, আমার তো বিভিন্ন জায়গায় যাইতে হইব। এখন কথা হইলো, আমি তো আপনাদের কথা বিশ্বাস কইরা আমি এই তিনটারে কিছুই করলাম না। এই দুই একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা স্বেচ্ছায় দেওয়া হয়েছে, নিজের উদ্যোগে দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি আপনাদের সেই চোরের বউ ম্যাজিস্ট্রেট সাহেব না আসে, আমি তো বসে থাকবো না। আমি তো এলাকার জনগণ ডাইকা এটা আরো পিটনি দিয়া থানার পুলিশের দিয়া দিব। তখন কেমন হবে বিষয়টা? না খালুজান, আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহামান্য চোরের বউ ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে উনি হচ্ছে আমাদের চোরের বউ ম্যাজিস্ট্রেট, তাই না? কি হয়েছে এখানে? কি হয়েছে মানে? আর আপনি এটা কি কন? আপনার স্বামী, আপনার গুণধর স্বামী নাইট গার্ডে ডিউটি করে না? এটা ভুল। উনি নাইট গার্ডে ডিউটি করে না, উনি মানুষের বাড়িতে চুরি করে। কালকে রাত্রে আমার বাড়িতে চুরি করতে যায় ধরা খাইছে। এখন হালকা পাতলা উত্তম মাধ্যম খাইয়া এই অবস্থায় বাইন্দা থুয়ে দিছি। আপনার জন্য অপেক্ষা করতেছিলাম সৈকত, আপনারা নিয়ে আসবো। এখন চোরের বউ ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনি বলেন আপনার স্বামীর কি শাস্তি হইতে পারে? শুনেছেন তো, শুনেছেন আপনার স্বামীর কৃতকর্ম? আপনাকে আমি তখনই বলেছিলাম কোনো সাহায্যের প্রয়োজন হলে আপনি আমার কাছে আসবেন। খালুজান বিশ্বাস করুন,
ওনাকে হেল্প করার আমি অনেক ট্রাই করেছি। আমি একজন সম্মানিত শিক্ষক, আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছি, আর তিনি কিনা আমাকে ঝাঁটা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন। আমার সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। উনি আর ওনার স্বামী এই চোর মিলে আমাকে যা নয় তাই অপমান করেছে। আর আজকে আজকে কোথায় আপনার এই অহংকার? কোথায় গেল আপনার সেই সততা, নিষ্ঠা? আপনি তো একটা চোরের বউ, চুরি করে সে আপনার পড়ার খরচ চালিয়েছে। তোমার জামাই নাকি নাইট গার্ডের কাম করে? আরে না, সে বাড়িয়ে বাড়িয়ে চুর করে। আরে তার মানে আমগো এলাকায় এতদিন যত চুরি হয়েছে এই পোলাটাই চুরিগিরি করছে না? সি 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 সি, কত ভালো ভাবছিলাম, প্রেমও করছিলাম, ভাবছিলাম বিয়ে শাদী করে সুখী হমু। ভালোই হয়েছে ওরে যে আমি বিয়ে করিনি। কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? এনারা সবাই কি বলতেছে? সব কি সত্যি? চুপ করে আছো কেন? কোনো কথা কেন বলছো না? আহা, কি করে বলবে? সে তো চুরি করেছে, ধরা পড়েছে, এবং জনগণ তাকে বেদম প্রহর করেছে। বলার মতো মুখে কিছু নেই। সত্যি শুধু এটাই যে আপনি একটা চোরের বউ। আমার বউরে কিছু করেন না, চুরি আমি করি, আমার বউ না। এই থাম! একে তো চুরি করেছিস, আবার মুখে মুখে বলছিস আমার বউয়ের কোনো দোষ নেই, আমার বউয়ের কোনো দোষ নেই। এই শুনুন সবাই, আমার তো মনে হয় দোষ ওনারও আছে। উনি নিজেও এই চোরের সাথে যোগ সাজস করে চুরি করতেন, এবং সেই টাকা দিয়ে পড়াশোনা করে উনি ম্যাজিস্ট্রেট হয়েছেন। তার মানে দোষ এই দুইজনেরই। ভদ্রভাবে কথা বলুন আপনি। সি 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 বৌমা, তার মানে এই পোলাটা চুরি করতো তোমারে লেখাপড়া খরচের লেগিয়া? ঠিক আছে ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনার কথা আমরা রাখবো। এখন আপনি বলেন, এই যে চোর, এটা শাস্তি কি হইব? আপনি হলেন আমাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনার কাছে অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, আপনি অনেক কিছুই করতে পারেন। কিন্তু এই যে আমার বাড়িতে যে চুরি করতে এসে ধরা গেছে, আমি কিন্তু চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। এই চোর ওর যোগ্যতম শাস্তিটা পাক। খালুজান, আমি বলি কি, ম্যাডামের দিকে না তাকিয়ে থেকে আমরা এদেরকে পুলিশে দিয়ে দিই, সেই সাথে ওনারও একটা ব্যবস্থা নিই। আমার স্বামী যেহেতু এমন একটা অন্যায় কাজ করে ফেলেছে, আমার স্বামীর যত দায়ভার সবকিছু আমি নিব। বিশ্বাস করুন আপনারা, আমি সত্যি কিছু জানতাম না যে আমার স্বামী এমন কাজ করে। যেহেতু আমি ম্যাজিস্ট্রেট, আমার হাতে পাওয়ার আছে, আমি চাইলে অনেক কিছুই করতে পারি। এই চোরের যত দায়ভার আছে সব আজকে আমি নিলাম। আজ পর্যন্ত ও যেখানে যেখানে চুরি করেছে, যে মানুষদের ক্ষতি করেছে, প্রত্যেকটা মানুষের ক্ষতিপূরণ আমি দিব। ম্যাজিস্ট্রেট ম্যাডাম যেহেতু বলছেন যে ওনার স্বামীর যোগ্যতম শাস্তিটা উনি দিবেন, তাহলে তো এখানে আর কোনো কথা থাকতে পারে না। ওনার যে প্রফেশন, ওনার প্রফেশনকে সম্মান জানায় আমরা ওনার হাতে ওনার এই চোর স্বামীরে দিয়ে দিতে পারি। তুমি চলো আমার সাথে, আর আপনারা বাকি দুজনকে পুলিশের হাতে তুলে দিন। না, আমি একা যাব না। যদি যাইতে হয় তাইলে ওগো দুইজনকে নিয়ে আমি যাব, কারণ ওরা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাই। আমি ওগরে যা কইছি ওরা আমার কথা মতো করছে, তাই যাইতে হলে ওগরে নিয়ে আমি এখান থেকে যাব, তা না হইলে আমি এক পাও এখান থেকে নড়ব না। ঠিক আছে, তোমার যেহেতু এই ইচ্ছে, আমি এই দায়ভারও নিজের কাঁধে নিব। ওদের ব্যবস্থাও আমি করব। আপনারা এই তিনজনকে আমার হাতে তুলে দিন। ঠিক আছে খালুজান, আপনি যেহেতু বলছেন আমরা এদের ছেড়েই দিই, কিন্তু যদি আমাদের গ্রামে আর কখনো কোনো চুরি হয় বা এদেরকে যোগ্য শাস্তি দেয়া না হয়, তাহলে কিন্তু ম্যাডাম আপনাকে জবাবদিহি করতে হবে। তখন আপনি উপজেলার ম্যাজিস্ট্রেট না কি সেটা দেখার দায় আমাদের না। এই খুলে দাও। আতিক, যাও একবারে খুলা দাও। ঠিক আছে মাদবর সাহেব।
কি ব্যাপার? তোমরা এখানে কেন এসেছো? তোমরা এখনো যাওনি? আমরা কই যাবো? কার কাছে যাবো ওস্তাদ? আপনি স্যার আমাকে কে আছে বলেন? শোন, তবরে আমি একটা কথা কই। জীবনে আমি যেমন অন্যায় করছি, তগরে দিয়েও তেমন অন্যায় করাইছি। জীবনে ভালো কিছু তগর জন্য কি করতে পারি না। আমার এই জীবনটার সাথে জড়ায়া তোকে ভবিষ্যৎটারে নষ্ট করছি। আমি চাই না আমার এই জীবনটার লগে তোরা জড়ায়া তোরা তোকে উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট কর। অনেক অনেক অশিক্ষা দিছি, তগরে দিয়ে অনেক চুরি করাইছি। আর এইসব কাম তোরা করিস না। তোর শরীরে শক্তি আছে, বল আছে, জীবনে কিছু একটা কই রাখা, কিন্তু তারপরেও চুরি করিস না, চুরি করিস না। যা জয় ওস্তাদ। যা। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। কেন করলে এটা? কেন করলে এটা? আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আমাকে চুরি করে ম্যাজিস্ট্রেট বানাইছো। আমি তোমাকে বলছিলাম আমাকে বানানোর জন্য তুমি চুরি করতে যাও। 4-5টা গ্রামের মানুষের সামনে আজকে আমাকে অপমান করা হয়েছে। আমাদের মান সম্মান বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে আমি যে পরিমাণ অপমানিত হয়েছি, এত অপমানিত আমি কখনো হইনি। আমি ওই অনাথ আশ্রমে ভালো ছিলাম, আমার এখানে আসাই উচিত হয়নি। কেন করছো? বিশ্বাস করো বউ, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সেই ছোট্টবেলায় আমি আমার মারে হারাইছি। মায়ের আদর, মমতা, ভালোবাসা আমি কোনো কিছু পাই নাই। তারপর থেকে আমি বাপের কাছে মানুষ হয়েছি। বাপে সারাটা জীবন আমার একটাই শিক্ষা দিছে, সেইটা চুরিবিদ্যা। এই চুরিবিদ্যা শিক্ষায় আমি এত বড় হয়েছি। আমি আর কোনো কাজ কাম করতে পারি নাই। এরপরে আমার বাপে হ্যাঁ আমার ছেড়ে চলে গেল। তারপর থেকে এই পৃথিবীটার মধ্যে আমি একা একা থাকতে থাকতে চুরি করতে করতে এটা আমার অভ্যাস হয়ে গেছে। জীবনটারে আমি অনেক ভাবে সাজানোর চেষ্টা করছি, পারি নাই। বিশ্বাস করো, আমি পারি নাই। এরপর তোমার লগে আমার দেখা হয়। তারপরে ভাবছিলাম এই জীবনটারে আমি অনেক সুন্দর করে সাজাবো। তোমারে পাওয়ার পর ভাবছিলাম আমি আর জিন্দগি তো চুরি করুন না। কিন্তু তোমার যখন ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্নের কথা শুনলাম, এরপর থেকে এত টাকা কই পাবো, কার কাছে যে হাত পাতো, আমার আর কোনো উপায় ছিল না। কারণ আমি তো অন্য কোনো কাম করতে পারি না, যার কারণে আমি এই চুরিটা করছি তোমার ম্যাজিস্ট্রেট বানানোর জন্য। তারপরে আমি একবার চেষ্টা করছিলাম, আমার তো টাকা পয়সা হয়ে গেছে, আমি আমার বউরে আর চুরির টাকা খাওয়াবো না। আমি আমার বউরে চুরির টাকা দিয়ে আর ম্যাজিস্ট্রেট বানাইতে চাই না। কিন্তু তোমার স্বপ্নের কথা চিন্তা করে আমি আর নিজের আগলায় রাখতে পারি নাই। ভাবছিলাম ওই বিসি পাস করার পরে আমি আর চুরি করলাম না। কিন্তু তারপরে তো একটা মাসের দরকার ছিল, তুমি বেতনটা পাইবা। তারপরে ভাবছিলাম আমি ছোটখাটো একটা ব্যবসা করবো। কিন্তু ওই গ্রামে গিয়ে চুরি করে আমি ধরা খাইছি। তোমার মান সম্মান সবকিছু আমি ধুলায় মিশাই দিছি। এটা করার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা ছিল না। আর মানুষ তো ভালোবাসার মানুষে পাওয়ার জন্য খুন পর্যন্ত করে। আমি তো চুরি করছি, আমার ভালোবাসার মানুষটার জন্য আমি চুরি করছি। আমারে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। আমি আর জিন্দগি তো চুরি করব। খুব ভালো কাজ করছো। 4-5 গ্রামের সামনে তোমার বউকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। আজকের পর থেকে তো এখানে আমাদের কেউ সম্মানও করবে না।
সারাটা জীবন আমি অনেক কষ্ট করেছি, কিন্তু তারপরেও কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। আমি একটা ভুল কাজ করিনি, না খেয়ে থাকতাম, তারপরেও কখনো অসৎ কাজের পয়সা খেতাম না। আর আজকে কিনা আমার ছোটবেলার ইচ্ছেটা তুমি চুরির টাকায় পূরণ করছো। ভালো করছো। আমার আর কিচ্ছু চাই না, তোমাকেও চাই না। আমি এই ম্যাজিস্ট্রেটের জব কিচ্ছু করবো না, আমার কিচ্ছু লাগবে না। আজকের পর থেকে তোমার এই চেহারা আমার সামনে আর কখনো দেখাবে না। বউ বউ বউ, আমারে সেটা তুমি জানো না বউ, আমি তোমারে সারা পারছুম তো, আমারে মাফ করে দাও। তুমি আমারে চাই না গেলে আমি কারে নিয়ে থাকবো বউ? আমি জানি তোমার চোখের ভালোবাসাটা মিথ্যে না, তোমার ভালোবাসাটা সত্যি। আর আমি এটা বিশ্বাস করি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু তুমি যে কাজটা করছো একদম ঠিক করোনি। লজ্জায় আজকে আমার মাথা কাটা গেছে। তুমি জানো, আমিও তোমাকে পেয়ে অনেক সুখী ছিলাম, অনেক খুশি ছিলাম যে অবশেষে আমারও একজন আপন মানুষ হয়েছে, যার সাথে আমি সুখ দুঃখের কথা বলতে পারবো। আমি কখনো পুরোনো দিনের কথা ভেবে মনও খারাপ করি না। আমি মনে করছি তোমাকে পাইছি, আমি সবকিছু জয় করে ফেলছি। কিন্তু আজকে তুমি যে কাজটা করছো একদম ঠিক করোনি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু একটাবার আমার সাথে বলতে। আমি তো তোমার কাছে জোর জবরদস্তি কিচ্ছু চাইনি। আমার একটা স্বপ্ন ছিল, এটা আমরা যে কোনো ভাবে পূরণ করতে পারতাম। আমি টিউশনি করতাম, তুমি ছোটখাটো কাজ করতে, কিন্তু চুরি কেন বললে? আমি আমি তোমার শুয়ে কথা দিতেছি, আমি আর জীবনেও চুরি করুম না। তোমার সম্মান অক্ষুণ্ণ হইব এমন কাজ আর জীবনও করুম না। আমারে তুমি মাফ করে দাও। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আজ পর্যন্ত তুমি যাদের যাদের ঘর থেকে চুরি করেছো, প্রত্যেক মানুষের কাছে গিয়ে তুমি ক্ষমা চাইবে। আর তাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সব আমি দেব। এখানে আমরা থাকবো না, আমরা এখন অন্য একটা নতুন শহরে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা বাচ্চার মতো বাঁচবো। তুমি কিন্তু প্লিজ কখনো আর এই চুরি করবে না, প্লিজ। ঠিক আছে, আমি তোমার সর্বসারা জীবন